সারা দেশে আজ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। রোববার থেকে অসহযোগ, মুক্তিযোদ্ধাদের কটূক্তি করায় শাস্তির দাবি। জামিন পেয়ে কোটা আন্দোলনে আটক এইচএসসি পরীক্ষার্থীদের স্বস্তি, মামলা থেকে অব্যাহতি নিয়ে দুশ্চিন্তায় অভিভাবক। 25 লাখ টাকার মাইক্রোস্কোপ, 2.5 কোটি টাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের যন্ত্রাংশ কেনায় দুর্নীতি খতিয়ে দেখার আশ্বাস। ফেনীতে মুহুরী নদীর পানি বিপদসীমার উপরে, বাঁধ ভেঙে লোকালয়ে পানি, টানা বৃষ্টি ও ঢলে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত। এবং চলমান অস্থিরতার মাঝেও সচল ছিল পায়রা সমুদ্র বন্দর, নির্বিঘ্ন রাখতে নানা পদক্ষেপ, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখলেন শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আজ সারা দেশে বিক্ষোভ মিছিল পরদিন রোববার সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা। সারা দেশের ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও 9 দফা দাবিতে শুক্রবার রাতে এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান। শনিবার বিকেল 3টায় রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে গেট আপ স্ট্যান্ড আপ ব্যানারের প্রতিবাদ কর্মসূচি পালন করবেন শিল্পীরা। ইতোমধ্যে দেশের জনপ্রিয় কিছু ব্যান্ড ও শিল্পীরা এই কর্মসূচিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোক মিছিল আজ হবে না বলে গণমাধ্যমকে জানানো হয়। রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিম। আজিম, যেহেতু শিক্ষার্থীরা জড়ো হয়েছে, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ডানা, এখানে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হয়েছে। সামনের যে রাস্তাটি সেটি কিন্তু শিক্ষার্থীদের অংশগ্রহণে একদমই ভরে গিয়েছে। তারা এখানে তাদের যে দাবিগুলো সেগুলো তারা জানাচ্ছেন এবং স্লোগানে মুখরিত করছেন এই রাস্তাটি। এবং এই রাস্তার সামনেই কিন্তু পুলিশ অবস্থান করছে এবং এখানে শিক্ষার্থীরা অবস্থান করছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি যে তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা একে একে জড়ো হয়েছেন এবং শিক্ষার্থীরা এখানে তাদের যে দাবিগুলো সেই কথাগুলো তারা বলছেন। একে একে শিক্ষার্থীদের পক্ষ থেকে কথা বলছেন, বক্তব্য রাখছেন এবং স্লোগান দিচ্ছেন প্রায় সময়ই এবং স্লোগানে কিন্তু মুখরিত করছেন এবং বিভিন্ন ব্যানার প্লাকার্ডে কিন্তু তাদের দাবিগুলো লিখে এখানে প্রদর্শন করছেন এবং তারা কিন্তু এখান থেকে একটি মিছিল বের করার চেষ্টা তারা করছেন। এবং পুলিশের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে শিক্ষার্থীদের যে অবস্থান সেই অবস্থানে যাতে কেউ সহিংসতা ছড়াতে না পারে, সেজন্যই আসলে পুলিশ এখানে এসেছেন। এবং পুলিশ কিন্তু বলছেন যে তারা শিক্ষার্থীদের আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিতে কোনো প্রকার বাধা তারা দিবেন না এবং শিক্ষার্থীরা যদি এখান থেকে একটি মিছিল বের করতে চায় সেই মিছিলটিও যাতে নির্বিঘ্নে তারা বের করতে পারেন সেই ব্যবস্থাটি তারা করে দিবেন বলে আমাদেরকে পুলিশের যে এখানকার যে বাড্ডা থানার যে অফিসার ইনচার্জ তিনি কিন্তু এসে সাংবাদিকদের সাথে কথা বলেছেন, তিনি সেটি বলেছেন। এর বাইরে এখানে যে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন সেখানে কিন্তু বলা চলে যে শতাধিক বা প্রায় কয়েকশো শিক্ষার্থী এখানে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু সবাই তাদের দাবিগুলো আবারও বলছেন। এবং আজকে যে তাদের 9 দফা, সেই 9 দফা দাবি যদি আজকের মধ্যে মেনে না নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তারা যে তাদের আন্দোলন, কঠোর আন্দোলনে যে যাবেন সেই হুঁশিয়ারিও কিন্তু তারা দিচ্ছেন। এবং একই সাথে কিন্তু তারা একটি কথা বলছেন যে তাদের আন্দোলনকে কেন্দ্র করেও কিন্তু এই মুহূর্তে একটি শ্রেণী, একটি মহল কিন্তু তাদেরকে গুজব ছড়ানো হচ্ছে তাদের আন্দোলনকে নিয়ে এবং সেটির প্রতিবাদও কিন্তু তারা করছেন। এবং আমরা দেখেছি গতকালকে কিন্তু দেশ টিভির একটি ফটো কার্ডকেও তারা আন্দোলনে যাতে অন্য খাতে যায় সেই কারণে কিন্তু গুজব ছড়ানোর একটি চেষ্টা করা হয়েছিল এবং এই গুজবের প্রতিবাদও কিন্তু তারা আজকে এখান থেকে করছেন। এবং তাদের যে দাবিগুলো সেই দাবিগুলোর সাথে কিন্তু আজকে বলা চলে যে গুজব প্রতিরোধের একটি কথাও কিন্তু তাদের মুখ থেকে বারবারই উঠে আসছে। এর বাইরে যে তারা যেই স্লোগানগুলো দিচ্ছেন সেই স্লোগানের মাধ্যমে কিন্তু তারা একটি কথাই তুলে ধরছেন যে আসলে সংলাপের যে অবস্থা সেই অবস্থাটি এখনো বিরাজ করছে না বা যেই তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো পূর্ণাঙ্গ রূপে মেনে নেওয়ার আগ পর্যন্ত আসলে তাদের যে আন্দোলন সেই আন্দোলন দমন করা যাবে না। এবং সেখানে কিন্তু তারা বলছেন পুলিশের লাঠিপেটা, পুলিশের রাবার বুলেট বা টিয়ার শেল কোনো কিছুকেই তারা ভয় পাচ্ছে না এবং তারা সবকিছুকে উপেক্ষা করে আসলে তাদের কিন্তু যেই আন্দোলন সেই আন্দোলনকে তারা চালিয়ে যাবেন এবং তাদের আন্দোলনকে তারা অব্যাহত রাখবেন। এবং এখান থেকে তারা আসলে একটি মিছিল বের করার
পরিকল্পনাও কিন্তু তাদের রয়েছে বলে আমরা কয়েকজনের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি। তো ডানা, এই ছিল আমার কাছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে সবশেষ। ধন্যবাদ আপনাকে। রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা, সেখান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। মুক্তিযোদ্ধাদের কটূক্তিকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিল। সকালে সোহরাওয়ার্দী কলেজ গেইটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে রাজাকার তালিকা প্রকাশের দাবিও জানান তারা। এ সময় মুক্তিযোদ্ধারা বলেন, মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছে, তাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের জামিন দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার ঢাকার ৭৮ জন পরীক্ষার্থীকে জামিন দেওয়া হয়েছে। চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে তাদের জামিন দেন বিচারক। আইনজীবী জানান, কোনো পরীক্ষার্থী আবেদন করলে জামিনে মুক্তির বিষয়ে সহায়তা দেবে সরকার। এদিকে অভিভাবকেরা জানান, জামিন দেওয়া হলেও স্কুল কলেজ পড়ুয়ার সন্তানের বিরুদ্ধে মামলা অব্যাহতি পাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। আমাকে মূলত বাসা থেকে তোলা হয়েছে 21 তারিখ রাত 4:30টার দিকে। রাতের বেলা আমি ঘুমাই, তখন আমার বাসায় হঠাৎ কখন বলতে পারি না হয়ে গেছে। বাজার করতে গেছে, আমার পেছন থেকে পুলিশ গুলি করছে, পেছন দিয়ে ঢুইকা সামনে দিয়ে বের হয়েছে। মেডিকেল ভর্তি হয়েছে, চিকিৎসা নেওয়ার পর আমি বের হয়েছি, তারপর আমি পুলিশ ধরে নিয়ে আসছে। আমরা এরকম কিছু চাই যে ওরা যেহেতু স্টুডেন্ট পরীক্ষার্থী বা পরীক্ষা দিতেছে, ওদের জন্য কোনো হয়রানি না হয় বা ওদের জন্য ওই হাজিরা দিতে না হয়, আমরা এরকম কিছু চাই যে মামলা থেকে যেন একবারে নিষ্পত্তি হয়। দেশের বিভিন্ন আদালত থেকে জামিন পেয়েছেন এইচএসসি পরীক্ষার্থী সহ 20 জন। শুক্রবার রাতে রংপুরের আবু সাইদ হত্যা, ভ্যান চালক মানিক হত্যা, তাজহাট থানা ভাঙচুর, অগ্নিসংযোগ এবং জেলা পুলিশ লাইন ও ট্রাফিক অফিসে হামলার চেষ্টার মামলায় কারাগার থেকে এইচএসসি পরীক্ষার্থী সহ 8 শিক্ষার্থীর জামিনে মুক্তি পেয়েছেন। রংপুর মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহসানুল হক রানা তাদের জামিনের আদেশ দেন। এদিকে সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষার্থী সহ 6 জন ও নরসিংদীতে 6 এইচএসসি পরীক্ষার্থীর জামিন হয়েছে। 20 জন ডিবি, 10-12 জন পুলিশ, র্যাব 5-7 জন। রাত 1টা হবে, ওই সময় যে আমার বাচ্চাটা তুলে নিয়ে চলে আসছে। আমি জিজ্ঞাসা করলাম, কেন আমার ছেলেকে তুললেন? তোকে আপনার ছেলে দোষ করেছে। কি দোষ করছে? আর কিছু বলে নাই, অত কিছু বলে নাই, নিয়ে চলে আসছে। আমার ছেলের রানিং পরীক্ষা চলতেছে, 9-এর পরীক্ষা। এখন এই ছেলের বয়স আমার 14 বছর, ওকে কিভাবে 19 বছরের মামলা দেয়? কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষে মানিকগঞ্জের সিংগাইরের নিহত 2 জনই ছিলেন পথচারী। একজন কুমিল্লার বাঞ্চারামপুরের তুহিন আহমেদ এবং অন্যজন উপজেলার ধল্লা ইউনিয়নের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র সাদ মাহমুদ। তুহিন কাজ শেষে ফেরার পথে এবং সাদ কৌতূহলী হয়ে আন্দোলন দেখতে বাসার নিচে নামলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর কাছে বিচারের দাবি করেছেন নিহতদের স্বজনরা। মানিকগঞ্জ থেকে সহকর্মী আব্দুল আলিমের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। সাভার জাবালে নূর দাখিল মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীর ছাত্র সাদ মাহমুদ গত 20 জুলাই দুপুরে বাসার ছাদে ফুফাতো ভাই হাসিবুলের সাথে খেলছিল। এ সময় সাভার নিউ মার্কেটের দিকে হঠাৎ ধোঁয়া দেখতে পেয়ে কৌতূহলী হয়ে বাসার নিচে রাস্তায় নামলে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের সময় উরুতে গুলি লেগে ঘটনাস্থলে পড়ে যায় সাদ। এ সময় সাদের ফুফাতো ভাই হাসিবুলের গায়েও গুলি লাগে। তাদের সাহায্যে আসা এক রিকশা চালকও গুলিবিদ্ধ হন। পরে পথচারীরা তাদের ধরাধরি করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলের মৃত্যুর জন্য পুলিশ ও প্রশাসনকে দায়ী করে প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করেন সাদের বাবা। ওকে পুলিশে গুলি করার পর আমার ছেলে ওখান থেকে পড়ে যায়। রাস্তায় থেকে আমার ছেলে মারা গেছে। হসপিটাল পর্যন্ত এনাম পর্যন্ত পৌঁছাতে পারেনি। অপরদিকে নারায়ণগঞ্জে গত 18 জুলাই বিকেলে কাজ শেষে বাসায় ফেরার পথে চিটাগং রোডে পেটে গুলিবিদ্ধ হন তুহিন। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে তাকে অ্যাম্বুলেন্স যোগে গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে নিয়ে আসে তার পরিবার। পরে অবস্থার অবনতি হলে 9 জুলাই সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন শেষে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় 23 জুলাই মারা যান তিনি। নারায়ণগঞ্জ চিটাং রোড ডাচ বাংলা ব্যাংকের সামনে গুলি খাইছে। অপারেশন করার পরে লাইফ সাপোর্টে থাকার পরে 3 দিন পরে
মারা গেল। এরকম মৃত্যু কাম্য নয় বলে তার পরিবারের প্রতি সমবেদনা জানান ধল্লা ইউপি চেয়ারম্যান। কোনো নিহতই তো কাঙ্ক্ষিত না, এটা অবশ্যই হৃদয় বিদারক, এটা অবশ্যই দুঃখজনক। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচারের দাবি জানান নিহতদের পরিবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ল্যাবের যন্ত্রাংশ কেনাকাটায় উঠেছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। একটি মাইক্রোস্কোপ যন্ত্র ক্রয়ে ব্যয় দেখানো হয়েছে 2,42,00,000 টাকা। হদিস নেই 1,38,00,000 টাকার 22টি পণ্যেরও, যার সত্যতা মিলেছে দেশ টিভির অনুসন্ধানে। তবে এই অনিয়মের দায় নিতে নারাজ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা। ইরফান ডানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের 2 পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। 2022-23 অর্থ বছরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ল্যাবের 71টি যন্ত্রাংশ ক্রয়ে 7,45,00,000 টাকা বরাদ্দ দেয় সরকার। তবে এ প্রকল্পের যন্ত্রাংশ কেনাকাটাই দেশ টিভির অনুসন্ধানে উঠে এসেছে ব্যাপক অনিয়ম। একটি মাইক্রোস্কোপ কিনতে সরকারের 50 লাখ টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় দেখানো হয় 2,42,52,000 টাকা। তবে এই মাইক্রোস্কোপ সেটির প্রকৃত দাম জানতে নজর দেওয়া যাক আন্তর্জাতিক বাজারে। ইন্ডিয়ান বৃহত্তর অনলাইন শপ ইন্ডিয়া মার্টে দেখা যায় নিকন ব্র্যান্ডের ইক্লিপ TI2 মডেলের মাইক্রোস্কোপটির দাম ভারতীয় মুদ্রায় 18 লাখ রুপি, যা বাংলা টাকায় প্রায় 25 লাখ টাকা। এমন তথ্য যেন রীতিমতো চোখ কপালে ওঠার মতো। তাহলে প্রশ্ন ওঠে, ব্যয় দেখানো বাকি 2,17,50,000 টাকা গেল কোথায়? অনিয়ম এখানেই শেষ নয়। সরকারি অর্থে কেনা 71টি পণ্যের মধ্যে হদিস নেই 1,38,00,000 টাকার 22টি পণ্যের। অর্থাৎ সব মিলিয়ে এসব পণ্য কিনতে জনগণের দেওয়া ট্যাক্সের তসরুপ হয়েছে 3.5 কোটি টাকা। শিক্ষক নেতারা বলছেন, এমন অনিয়ম ও দুর্নীতির দায় এড়াতে পারে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেটির বরাদ্দ কেনার কথা 50 লক্ষ টাকা, সেটি অতিরিক্ত টাকা দিয়ে কেনার কোনো সুযোগ নেই। ল্যাবের যন্ত্রাংশ ক্রয়ের জন্য যে এস্টিমেশন থাকে তার অতিরিক্ত বাজেট করেছে, এটা কখনো পারে না এবং এটা এক ধরনের, এটাকে আমি একটা দুর্নীতির অংশ বলবো। যন্ত্রাংশ ক্রয়ে অনিয়মের সত্যতা মিললেও এর দায় নিতে নারাজ দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা। খোদ টেন্ডার মূল্যায়ন কমিটির সভাপতি প্রভিচি মাহবুবুর রহমান বলছেন, এমন অনিয়মের বিষয়ে কিছুই জানা নেই তার। এক সময় আমি এটা বলছিলাম যে আপনারা আমাকে দিয়ে সই-স্বাক্ষর করবেন, তো আমি তো এগুলো তো জানি না। তো তখন তারা তো একটু রাগান্বিত হয়ে বললো, বেশি বোঝো নাকি তুমি। কতটা অনিয়ম হয়েছে না হয়েছে এই বিষয়ে আমার কাছে তথ্য নাই। আমার কাছে যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো আমরা তালিকা কমপ্লিট করার পরে আমরা সেগুলো মিলাই দেখতে পারবো। টেলিস্কোপ ক্রয় করা হয়েছে এবং আপনি যে অভিযোগগুলো উত্থাপিত করলেন 22টা মুখটা, এটা আমার জানা নেই। যদিও যন্ত্রাংশ ক্রয়ে দুর্নীতির বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। কোনো পণ্য হয়তো এর সাথে ম্যাচিং হচ্ছে না, কোনো পণ্য ম্যাচিং হচ্ছে, এর পরিবর্তে তখন ওইটা কিনতে হচ্ছে আর কি। এরকম ঘটনা ঘটতে পারে আর কি। তো বিষয়টি আমরা আরও একটু খতিয়ে দেখে যে এরকম কোনো হয়েছে কিনা। সর্বোচ্চ বিদ্যাপীঠে চলছে এমন দুর্নীতি যা ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে শিক্ষা ব্যবস্থার। অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষক শিক্ষার্থীদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা মামলার চার্জশিট অনুমোদন দিয়েছেন দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার অনুমোদন দেয় সংস্থাটি। মোহাম্মদ এমদাদুল ইসলামের বিরুদ্ধে করা মামলায় 1,18,07,561 টাকার সম্পদের তথ্য গোপন ও 87,440 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়। এ নিয়ে বিস্তারিত থাকছে ফজলিয়াদিত্য রিপোর্টে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে এই চার্জশিট অনুমোদন করে সংস্থাটি। দুদকের তদন্তে আসামি এমদাদুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত 51,44,900 টাকা অর্জনের অভিযোগ আনা হয়। বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে এই বিষয় নিশ্চিত করা হয়। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ ভোগ দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন আইন 2004-এর 27-এর 1 ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন করে কমিশন।
এর আগে রমনা মডেল থানায় রাজুকের সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলামের নামে ১,১৮,৭,৫৬১ টাকার সম্পদের তথ্য গোপন ও ২৭,৪৪০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন হাইকোর্ট বিভাগের নতুন ৯ স্থায়ী বিচারপতি। হাইকোর্ট বিভাগের ৯ জন অতিরিক্ত বিচারপতি থেকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হয়েছেন। এ উপলক্ষে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় জাতির পিতার পরিবারের সব শহীদ ও বীর মুক্তিযোদ্ধার কথা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা সহ পরিবার পরিজনের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় মোনাজাত করেন বিচারপতিরা। দুই দিন টানা বৃষ্টি হলেও কমতে পারে আজ ও আগামীকাল। তবে 2 দিন বিরতি দিয়ে আবারও অঝোর ধারা বৃষ্টি শুরু হতে পারে, যার ফলে চট্টগ্রাম ও পার্বত্য এলাকায় পাহাড় ধসের শঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে এই মাসে বঙ্গোপসাগরে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। শক্তিশালী মৌসুমী বায়ুর কারণে বঙ্গোপসাগরের সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের বেশিরভাগ নদী বন্দরকে 2 নম্বর স্থানীয় নৌ হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে। উপকূলীয় এলাকাগুলোতে আগামীকালকে কোথাও কোথাও বৃষ্টির যে ইন্টেন্সিটি রয়েছে সেটা কিছুটা কম হলেও কিন্তু এই বৃষ্টিপাতের যে পরিমাণ এটা কিন্তু সহসাই কাটার মতো অবস্থা নেই। কালকে কিছুটা কমে গেলেও আবার কিন্তু পরবর্তীতে 5 তারিখ থেকে বৃষ্টিপাত আবারও কোথাও কোথাও বৃদ্ধি পাবে এবং এটা এখন পর্যন্ত যে অবস্থা তাতে আগামী 1 সপ্তাহে হয়তো কোথাও কোথাও যদি কমতে পারে, কিন্তু সারা দেশে বৃষ্টিপাত কিন্তু থাকবে ভারী থেকে অতি ভারী। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত ফেনী ও বান্দরবান। টানা 2 দিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে মুহুরী ও কহুয়া নদীর পানি বেড়ে বিপদসীমার 255 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি তোড়ে বন্যা নিয়ন্ত্রণে বাঁধের 3 স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ফেনীর 15টি গ্রামের অন্তত 3000 পরিবার পানিবন্দী। এদিকে গত 24 ঘন্টায় সর্বমোট 108 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বান্দরবনে। বৃষ্টি অব্যাহত থাকায় পাহাড়ি ঢলের পানি ঢুকে পড়েছে শহরের কাটিংঘাটা, ছাইঙ্গা সড়ক, ইসলামপুর, ব্রিগেড এলাকা, পুলপাড়া, কাশেমপাড়া সহ অনেক নিম্নাঞ্চলে। বিভিন্ন স্থানে রাস্তা ও ব্রিজের উপরে পানি উঠেছে। এদিকে পাহাড় ধসের আতঙ্কে নির্ঘুম রাত কাটছে পাহাড়বাসীর। কোটা আন্দোলন ঘিরে সারা দেশ যখন থমকে ছিল, তখনও সচল ছিল পটুয়াখালী পায়রার সমুদ্র বন্দর। কঠোর নিরাপত্তায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখে কর্তৃপক্ষ। বন্দরের স্থাপনা ও নিরাপত্তায় তৎপর ছিল আনসার, ভিডিপি, কোস্টগার্ড ও নৌবাহিনী। সাইদ ইব্রাহিমের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের পতাকাবাহী জাহাজ আব্দুল্লাহ। কয়েক মাস আগে এই জাহাজটি ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। কোটা আন্দোলন ঘিরে সারা দেশ যখন স্থবির ছিল, তখন নির্বিঘ্নে পায়রা বন্দরে কয়লা খালাস করে এমভি আব্দুল্লাহ। এই কয়লা দিয়েই সচল রয়েছে পায়রার 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র। 18 তারিখে এখানে 2টি জাহাজ আগমন করেছে এবং এখনো কার্গো খালাসের কাজ শেষ করে চলে যাবে এবং তার আগের দিন হচ্ছে যে এখান থেকে একটি জাহাজ কার্গো হ্যান্ডলিং শেষ করে পায়রা বন্দর ত্যাগ করেছে। পায়রা বন্দরের যে আমাদের যে অপারেশনাল কার্যক্রম 100% সচল রয়েছে। বন্দরের নিরাপত্তায় তৎপর আনসার, ভিডিপি, কোস্টগার্ড ও নৌবাহিনী। স্থানে স্থানে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। বন্দর সচল রাখতে সব ধরনের উদ্যোগ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চালু রয়েছে প্রথম জেটির অসমাপ্ত কাজ। বন্দর আমাদের নিজস্ব নিরাপত্তা এবং পাশাপাশি আমাদের বাংলাদেশ নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে। আমাদের সার্বিকভাবে যে নিরাপত্তা মধ্যে আমাদের যে জেটি, টার্মিনাল এবং আমাদের জেটি এলাকায় যে লোডিং আনলোডিং অব্যাহত রয়েছে, জেটি, রাস্তা এবং আমাদের ব্রিজের যে কার্যক্রম নির্মাণ কাজ অব্যাহত রয়েছে এবং আমাদের 1200 থেকে 1400 শ্রমিক প্রতিনিয়ত এখানে কাজ করে যাচ্ছে। জুলাই মাসে 8টি পণ্যবাহী মাদার ভেসেল পায়রা বন্দরে নোঙর করে। এই সময় রাজস্ব আয় হয় প্রায় 50 কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন চিকিৎসকরা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, কি বলছেন চিকিৎসকরা, আমাদেরকে জানাবেন।
এই মুহূর্তে আমি রয়েছি শহীদ মিনারের সামনে এবং এখানে হচ্ছে শান্তিকামী চিকিৎসক এবং নার্স সমাজ ব্যানারে আসলে চিকিৎসকরা এখানে আসলে কথা বলছেন। আমি আসলে সরাসরি যুক্ত হতে চাই আসলে তাদের সাথে। সিদ্ধান্তগুলো এগিয়ে এসছে, তার পরিপ্রেক্ষিতে আমি আশা করি যে আগামীতেও সরকারের সহনশীল সিদ্ধান্ত এগিয়ে আসবে, যেটা কিনা এই ছাত্র সমাজ শুধু না, এই দেশের এই রাষ্ট্রের যে আগামী ভবিষ্যতের উন্নয়ন বা স্থিতিশীলতা এবং শান্তিময় যে সমাজ ব্যবস্থা তৈরিতে অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। এই প্রেক্ষাপটে আমার যে অনুরোধ রাখবো যে আজকে আমার যে ছাত্র ভাই বোন, আমার সন্তান তুল্য ছাত্র ভাই বোনদের কাছে, যে আপনারা বিভ্রান্ত না হয়ে আপনারা তৃতীয় শক্তির যে দীর্ঘদিনের যে সরকার পতনের আন্দোলন, সেই আন্দোলনের হাতিয়ার হিসাবে ব্যবহৃত না হয়ে আপনারা আপনাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য যেহেতু অর্জিত হয়েছে এবং প্রশাসনিকভাবে যে কার্যক্রমগুলো সরকারের পক্ষে করা সম্ভব, আপনারা সেই পরিবেশটা তৈরি করে দেন সরকারের জন্য এবং সরকার আপনাদের সেই দাবিগুলো দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করুক এবং যত রকমের দাবি যে আন্তর্জাতিক আপনার হচ্ছে যে তদন্ত, এই সমস্ত বিষয়গুলো সরকার মেনে নিয়েছে, সেহেতু আমি মনে করি যে এই মুহূর্তে যে ছাত্রদের আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই এবং এই যে অযৌক্তিক আন্দোলনের মধ্যে দিয়ে আপনার প্রতি যে সাধারণ মানুষ, আমাদের যে সহানুভূতি, ঘরের মা বোনদের যে সহানুভূতি, আপামর জনগণের যে সহানুভূতি, সেই সহানুভূতি কিন্তু আস্তে আস্তে বিলোপ হতে পারে, আপনাদের কাছ থেকে সরে আসতে পারে। সেজন্য আমি মনে করি যে আপনাদের স্বার্থে আপনাদের মতো সিদ্ধান্ত অতীতের ন্যায় আপনারা গ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে এখানে যারা উপস্থিত হয়ে এই শান্তি সমাবেশকে সফলমণ্ডিত করেছেন এবং এই যে গণমাধ্যমের যে কর্মীবৃন্দ যারা এই শান্তি সমাবেশকে কভার করছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। দেশের বাংলাদেশের সকল মানুষের যে শান্তি হোক, শান্তি হোক, শান্তি হোক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন চিকিৎসকরা, সেখান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হামাস ও হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের নেতা নিহতের জেরে যে কোনো সময় শুরু হতে পারে ইরানের প্রতিশোধকমূলক হামলা। এই পরিস্থিতিতে ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। বিষয়টি জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। বাইডেন প্রশাসনের ধারণা, শিগগিরই অপ্রত্যাশিত হামলা আসতে পারে ইরানের পক্ষ থেকে। এদিকে সাবেক রুশ প্রেসিডেন্টের অভিযোগ, অঞ্চলটিতে অশান্তির মূল কারণ যুক্তরাষ্ট্র। বিস্তারিত লুৎফুল কবিরের রিপোর্টে। মধ্যপ্রাচ্যে আবারও বড় যুদ্ধের শঙ্কা। অঞ্চলটির অভিমুখে রওনা হয়েছে অতিরিক্ত মার্কিন যুদ্ধ বিমান ও রণতরী। পরিস্থিতি কতটা ঘোলাটে হলে রণতরী পাঠাতে পারে বাইডেন প্রশাসন, তা স্পষ্ট। শুক্রবার পেন্টাগন জানায়, রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের পরিবর্তে ইউএসএস আব্রাহাম লিঙ্কন পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ইরান ও ইরানের অংশীদার এবং প্রক্সিদের দ্বারা আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি প্রশমিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে লয়েড অস্টিনের কথা হয়েছে। তেল আবিবের নিরাপত্তায় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি। সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা সক্ষম ক্রুজার, ডেস্ট্রয়ার এবং একটি নতুন ফাইটার স্কোয়াড্রন পাঠানোর কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অস্টিন। দেশটির কর্মকর্তাদের মতে, শীঘ্রই ইরানের পক্ষ থেকে অপ্রত্যাশিত হামলা হতে পারে ইসরায়েলে। গেল এপ্রিলে ইরান যেভাবে আক্রমণ করেছিল, এবারও তার ধরন একই হতে পারে। কিন্তু গোটা পরিস্থিতি কাছ থেকে পর্যবেক্ষণের কথা জানান নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা। শুধু ইরানই নয়, ইরান সমর্থিত সশস্ত্র হুতিসহ অন্যান্য গোষ্ঠীগুলিও এতে যোগ দেওয়ার শঙ্কা রয়েছে।
শহীদ হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হলেও হাজারে নেতা রয়েছেন। নেতানিয়াহু যদি মনে করেন হামাস শেষ, এটি তার ভুল ধারণা। যারা আছেন তারাই নেতৃত্ব দেবে যতক্ষণ না পর্যন্ত ইসরায়েল ধ্বংস না হয়। হামাস নেতা ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যায় চরম অশান্ত অঞ্চলটি। এই বাস্তবতায় আঞ্চলিক ক্ষমতাধর দেশগুলোর অংশগ্রহণে একটি বড় সংঘাতের মধ্যেই কেবল মধ্যপ্রাচ্যে শান্তি অর্জিত হবে, এমনটাই মনে করেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। টেলিগ্রাম পোস্টে পুতিনের এই ঘনিষ্ঠ অভিযোগ করে বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মূল হোতা যুক্তরাষ্ট্র। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করা হয়েছে কমলা হ্যারিসকে। স্থানীয় সময় শুক্রবার দলটির প্রতিনিধিরা মার্কিন ভাইস প্রেসিডেন্টকে ভোট দেন। ভার্চুয়ালি এই ঘোষণা দেন ন্যাশনাল কমিটির চেয়ার জেইম হ্যারিসন। ডেমোক্র্যাটের প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গেল বৃহস্পতিবার থেকে ইমেইলে ভোট শুরু করে দলটি। আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত ভোট প্রদানের সুযোগ থাকছে। যদিও মনোনয়নের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় 2350 প্রতিনিধির সমর্থন পেয়েছেন কমলা হ্যারিস। আস্থা রাখা এক প্রতিক্রিয়ায় সবাইকে ধন্যবাদ জানান তিনি। চীনের শানজি প্রদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণ গেছে 28 জনের, এখনো নিখোঁজ অন্তত 24 জন। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। একই দিন সন্ধ্যা 6টার দিকে 25টি গাড়ি জিনকিয়ান নদীতে তলিয়ে যায়। সম্প্রতি টাইফুন গেইমি তাণ্ডব চালায় চীনের একাংশে। এতে দেশটির দক্ষিণাঞ্চলের হুনান প্রদেশের পরিস্থিতিও নাজুক। অতিবর্ষণে তলিয়ে গেছে লোকালয়, পানিবন্দী হাজার হাজার মানুষ। স্থানীয় প্রশাসন জানায়, প্রদেশটিতে বন্যায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 30 জন, নিখোঁজ রয়েছে 35 জনেরও বেশি।